পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, চেতনা বাস্তবায়ন হয় নাই। কি ছিল স্বপ্ন? বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই। একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই, আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন। আমার সিনিয়র অনেকে আছেন, আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন, সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই? তাহলে এটাই তো ছিল। নির্বাচিত প্রতিনিধি ছিল, ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে। এটাকেই ধরেই তো উত্তাল দেশ। ক্ষমতা ছাড়লো না, সশস্ত্র সংগ্রাম করতে হলো। ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাই 90-এর গণঅভ্যুত্থান করতে হলো। আমি ওই দিকে যাচ্ছি না। তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করলো কি? ন্যূন পক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো। কি পরপর 3টা যে নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছিল? তা মিনিমাম যদি নির্বাচন হইতো, মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো, তাও তো একটু মনটা বুঝ দিতে পারতো। সেইটা হয় নাই। একদিকে ভোট নাই, আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন? ওই যে বিভিন্ন এলাকা, আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব নেন, দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই। কি আমি ঠিক বললাম না ভাই, নাকি ভুল বললাম? সরকারি তথ্য কি বলে জানেন? ওই আমলের তথ্য। তারা বলছে 2010 থেকে 22 এই সময়ে শীর্ষ 5 মানে বড় লোকের 5 ভাগ আর গরিবের 5। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। 28 থেকে 81। ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয়। এটাই চলছিল বাংলাদেশে। এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্য। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে, তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম একটু বলেন। উনি আমাদের লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন, এই যে 1 বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছর এরা পাচার করে। তার মানে ভাই দাঁড়ালো কি? বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন, আর টাকা চলে যায় বিদেশে। সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয়, স্বৈরাচারী হইতে হয়, পরিবারতন্ত্র করতে হয়, ফ্যাসিবাদী হইতে হয়। এটাই তারা হয়েছে, এটাই হলো অঙ্ক। তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম, জুলাই আগস্টে রক্ত দিলাম, আমার তরুণ বন্ধু রিজভী রক্ত দিল, আমার ক্ষেত মজুর নেতা প্রদীপ রক্ত দিল, তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে, গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না। কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি, ক্ষমতায় অনেক দিন থাকতে কি পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। কি বুঝতে পারেন অন্তরের কথা? বোঝা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে নানা ধরনের ছলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভোট জনগণ দিতে পারে নাই, বিক্ষুব্ধ ছিল। ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, বিক্ষুব্ধ ছিল। নিজের আয় নাই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিক্ষুব্ধ হয়েছিল। এই জন্য হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, জনজীবনে শান্তি দিতে পারেন না, ওয়ার্ল্ড ম্যাপ IMF এর কথা শোনেন, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাইতে পারেন না,
নতুন করে ব্যাগ বসাইতে চান, তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন। বাজার কিছু করছেন না, পারবেন না, কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত দেন নাই। আমি অবশ্য বলি আশাও করছি না, কারণ আপনি তো মুক্ত বাজারের ধারাই চালাইতেছেন দেশটা, সুতরাং পারবেন না। অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন না আপনারা? স্বাধীনতার আগেও দেখছেন, স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল, দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে? নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে? কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে? এইবারে তো সারের দামে সেরাবের অবস্থা, কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা, উৎপাদন খরচ বেড়ে গেছে, আগেও তাই ছিল। শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে? সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে? দেয় নাই। তাহলে ওদের কাছে থেকে আশা করে লাভ নাই। নানা চলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি মানুষের মুক্তি হবে? হবে? হবে না। একটাই পথ, লাল ঝান্ডার পথ, লাল পতাকার পথ, কমিউনিস্টদের পথ, বামপন্থার পথ। এই যে দীর্ঘ সংগ্রাম হলো, আমি চ্যালেঞ্জ করে বলি, একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল? অন্য কোন নাম কি বলতে পারেন? পারবো না। অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে, মানুষকে যদি মুক্ত করতে চাই, ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি। 72 সালের সংবিধানকে কবর রচনার কথা বলে, এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, স্বৈরাচারকে আমরা আসতে দেব না, সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব। মনে রাখবেন, এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ। তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের জাতীয় সম্পদ, আমাদের ভূ রাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার, তার জন্য তারা চায় দুর্বল সরকার। আর বহু আগে তো আমাদের 90 দশকে এমন ফন্দি কাটছে, ক্ষমতায় যে থাকবে তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক। দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে। তারা চায় এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক। তা তার লোক আসলে তো ভাই মুক্তি নাই। অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা তাই আহ্বান জানাই, আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আরেকবার শপথ আমরা উচ্চারণ করব। এই সময় বহুল আলোচিত শব্দ গণ অভ্যুত্থান, বিপ্লব। কে কথা শুনছেন না? যারা বলে এইটা তো গণ অভ্যুত্থান নিশ্চিত, আমরা বলছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। বিপ্লবের যারা কথা বলেন, আপনারা বিপ্লব দেখেনও নাই, বোঝেন নাই। আপনারা বহু কিছু হাইজ্যাক করতেছেন। আগের সরকার আমরা দেখলাম ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মে দিবস হাইজ্যাক করছিল, এনারা কমরেডসও হাইজ্যাক করে, বিপ্লবও হাইজ্যাক করে। তা হাইজ্যাকে কিছু আসে যায় না। এটা ঠিক, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে। আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে। আজকের এই সমাবেশ থেকে সেই শপথ আমরা উচ্চারণ করছি। আমরা ওই সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিবাদে অন্য যারা আছেন, এই স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে, যেন অরাজনৈতিক শক্তি অন্য কারোর মদকে ক্ষমতায় দীর্ঘায়িত না করতে পারে, আসেন তার জন্যে দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি, তার জন্য আমরা ঐক্য গড়ে তুলি। আমরা যার জায়গা থেকে আন্দোলন করি, রাজপথ আমাদের ঠিকানা বলে দেবে।
কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থানের শহীদের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারি না। আমার বিবেচনাটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার। তার মানে কি, কালীন শব্দটা বলে না, মানে ওনারা কালটাল বলতে চায় না। আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার। টাইম ফ্রেম করেন, অন্য আলোচনায় গেলাম না। 15ই জানুয়ারি নাকি কি ভাবছেন? আমি বলি 15ই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন। বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এটা গড়ে তুলতে হবে। তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেন ভালো কথা, আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব। শুনে রাখেন ভাই, কথাটা কিন্তু বলে না। 3 বার ডাকছিল ইস্যু ভিত্তিক সংলাপ, 1 সেপ্টেম্বর থেকে বলছিল, কিন্তু এখনো সংলাপ করে নাই। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। কি কি করবেন বলেন। কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। এইটার কোনো বিকল্প নাই, মনে রাখবেন। হ্যাঁ, অনেকের সৎ উদ্দেশ্য আছে, অস্বীকার করি না। মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে? হবে না, জানি, কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে। সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা, নানা অপশক্তি সুযোগ নেবে, আপনি শেষ কাজ করতে পারবেন না। আমরা এটা আকাঙ্ক্ষা করি না। অতএব বলি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, জানমালের নিরাপত্তা বিধান করেন। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে? এটা তো ঠিক। আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু, জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয়। এবারের আগে অনেক বেশি হয়েছে, এবারে হয়নি এমনটা না, হয়তো আগের থেকে কমও হতে পারে, কিন্তু এটাই সত্য, আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যা আমাদের কাম্য না। পাশের দেশ ভারত, তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে, আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয়। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম, আছি, তাদের কোনো অসম্মান সহ্য করব না। এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলব, কমিউনিস্টরা এক্ষেত্রে কোনো ছাড় দেবে না। সরকারকে বলি, অস্বীকার করবেন না, যা সত্য স্বীকার করবেন। একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি অস্বীকার করেন নাই, উনি দায়িত্ব পালন করেছেন। সবাই দায়িত্ব পালন করবে, এটাই আমাদের পরামর্শ। আমাদের বক্তব্য পরিষ্কার, অনেক কাজ করছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন? এটিও আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুততার সাথে করবেন, এই আহ্বান জানাতে চাই। আমি কথা আর না বাড়িয়ে বলতে চাই, আমাদের দাবি, এই দাবির সাথে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, আগামী 10ই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করব, ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব। একই সাথে 10ই জানুয়ারির পর এই যে সংবিধান, নির্বাচন, অনেকে অনেক আলাপ করেন, যার যার সুবিধা মতো করেন। আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা এই সময় দেশবাসীর সামনে তুলে ধরব। এরপর আগামী 20শে জানুয়ারি শুনেছেন 2001 সালে আমাদের লাখো মানুষের সমাবেশে বোমা হামলায় আমাদের কমরেডদেরকে হত্যা করা হয়েছিল। এইবার 20শে জানুয়ারি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব, একই সাথে শপথ নেব গণতন্ত্র, অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরব না। সেই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি, আগামী 21 তারিখ থেকে 20 তারিখের শপথ নেওয়ার পর থেকে 27শে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি
পালিত হবে। এই সময়ে আমরা অন্তত 1000 কিলোমিটার জুড়ে পদযাত্রা করব, ঘরে ঘরে যাব, ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব। এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব। বন্ধুরা, আসুন আমাদের এই নতুন সংগ্রামে আমরা একাত্ম হই। মুক্তিযুদ্ধের চেতনায় 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতন্ত্র, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা এগিয়ে নেই। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। রেড স্যালুট কমরেড, ভালো থাকবেন সবাই।